প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। আজ আমরা যে বিষয় নির্ধারণ করেছি এবারের সংসদ ও আগামীর রাজনীতি। প্রিয় দর্শক, এবারে সংসদ বলতে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদকে বোঝাচ্ছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে যে বিএনপি সরকার গঠন করেছে সেই সরকারের নেতৃত্বে যে সংসদ, সেই সংসদকে নিয়ে এবং আগামীর রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত রাজনীতিবিদ, পড় খাওয়া ব্যক্তিত্ব, অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমরা প্রত্যেকেই তাকে জানি। রাজবাড়ী ১ সদর গোয়ালন্দ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে ধানের শীর্ষের প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ইতিপূর্ব ২০০১-এর সংসদে তিনি সংসদ সদস্য ছিলেন। পৌরসভা, যেটি রাজবাড়ী পৌরসভা, ৩বারের নির্বাচিত মেয়র ছিলেন, যেটাকে এখন আমরা পৌরসভার চেয়ারম্যান আগে বলা হতো, এখন বলা হচ্ছে মেয়র। ৩বারের নির্বাচিত পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র তিনি ছিলেন। একই সাথে তিনি বর্তমানে জাতীয় সংসদের এমপি হবার পরপরই আমরা দেখেছি তিনি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমি অভিনন্দন জানাচ্ছি জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েব আপনাকে, আপনি আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই রাজবাড়ী ১ সদর গোয়ালন্দ আসনের মানুষদেরকে। তারা আপনাকে সম্মানিত করেছে, আপনাকে ইজ্জত দিয়েছে, আপনাকে ধানের শীর্ষের প্রতীকের প্রতি আস্থা রেখে আপনাকে নির্বাচিত করেছে। আমরা আজকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ এবং আমরা আগামী রাজনীতি নিয়ে কথা বলবো। এবং আমরা সেটি নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথম দিনের অধিবেশন, যেটি গত বৃহস্পতিবারে হয়েছিল, সেই বৃহস্পতিবার অধিবেশন দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। সংসদ নেতা জনাব তারেক রহমান তো সেখানে ছিলেন, এই মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণের সময় একটা হট্টগোল হয়েছে, তারা ওয়াকআউট করেছে। প্রথম দিনের প্রথম অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল ওয়াকআউট করেছে। ওয়াকআউট করার যেটি তাদের অধিকার আছে সেটি করতেই পারে, কিন্তু যে হট্টগোল করা হয়েছে, প্লে কার্ড দেখানো হয়েছে, সেটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেটি একটি আমাদের আপনার কাছে জানবার আগ্রহ। দ্বিতীয়ত, আজকে যেটি দ্বিতীয় দিন, আজকে যে অধিবেশন বসেছে সেখানেও কিন্তু আমরা দেখেছি একটা তুমুল বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কে বিরোধী নেতা জামায়াতের আমির শফিকুর রহমানের যে বক্তব্য, তিনি বলেছিলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের আহ্বানের কথা জানিয়েছেন। এবং তার প্রতি উত্তরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদকে বলেছেন যে সংবিধানের সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন নাই, রাষ্ট্রপতি অধিবেশন ডাকতে পারেন না বলে তিনি সংসদকে অভিহিত করেছেন। এই যে দুদিন সংসদ শুরু হলো, ওয়াকআউট, প্লে কার্ড দেখানো, রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে তারা সংসদ থেকে চলে যাওয়া এবং আজকে সংবিধান সংস্কার নিয়ে যে আরেকটি বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতি উত্তর দিয়েছেন। আপনি এই জাতীয় সংসদকে, ত্রয়োদশ জাতীয় সংসদকে আপনি শুরুটা, যেটি বলা হচ্ছে গণতন্ত্রের যে পুনরুদ্ধার, সেই পুনরুদ্ধার আমরা দেখতে পাচ্ছি, আপনার বিশ্লেষণ কি? না, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএনের সকল দর্শক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আমার এলাকা, নির্বাচনী এলাকা, আপনি যেটা বললেন আমার কথাটাই, আমার এলাকার সমস্ত মানুষকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের দীর্ঘ একটা সংগ্রামের পরে, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ লড়াইয়ের পরে কিন্তু আমাদের এই সংসদের যাত্রা শুরু হয়েছে। এই সংসদটা প্রাণবন্ত হবে, এই সংসদটা কার্যকর হবে, এই সংসদটা মানে মানুষের কল্যাণে সমস্ত কাজ করবে এবং উপভোগ্যও হবে সংসদটা, সেরকম কিন্তু আমাদের আশা। অ্যাকচুয়ালি মাঝখানে যে কয়েকটা সংসদ গেল, সেই সমস্ত সংসদে তো ধরেন কি হয়েছে আমরা সবাই জানি। খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে একেবারেই এখানে সংসদকে কার্যকর করার বা সংসদীয় আলাপ আলোচনা বিতর্ক করার ক্ষেত্রে যে মানদণ্ড সকলেরই অনুসরণ করা উচিত ছিল, সেগুলো তো তারা করেননি। এটাকে ব্যবহার করেছেন এর ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, যার জন্য সংসদ সম্পর্কে মানুষ আগ্রহ হারায়। সংসদের ব্যাপারে মানুষের আর তেমন কোনো আগ্রহ ছিল না বলা চলে। এবং তার ফলশ্রুতিতে কী হয়েছে আমরা সব জানি। এই দীর্ঘ কষ্টকর একটা সংগ্রামের মধ্যে দিয়ে যখন একটা নতুন সংসদ হয়েছে, তখন তো আমাদের সকলেরই আশা, জাতীয় আশা করে, সারা দেশের মানুষ আশা করে যে সংসদটা আমাদের দেশের মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সংসদটা একটা কার্যকর একটা ভূমিকা রাখবে। সেদিক থেকে বলতে পারি মাত্রই তার যাত্রা শুরু। প্রথম দিনে আমাদের যেটা হয়েছে সেটা আমি বলবো যে নানা ধরনের রাজনৈতিক
অবস্থান এক একজনের তো থাকেই, সরকারি দলের অবস্থান একরকম থাকে, বিরোধী দলের একরকম অবস্থান থাকে, যার যার অবস্থান থেকে সে ভূমিকা পালন করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এখানে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের এখানে খুব ন্যাচারালি একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা রাজনৈতিক সংকট থেকে কিভাবে আমরা উত্তরণটা পেতে পারি। সেখানে একটা সাংবিধানিক প্রশ্ন কিন্তু এসছে, যার জন্যে কিন্তু সংবিধানকে বহাল রেখেই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হয়েছে। সংবিধানকে একেবারে বাতিল করা হয়নি, কিন্তু যে সংবিধান বাতিল, সমস্ত কিছু বাতিল, সমস্ত নিয়ম কানুন বাতিল করে দিয়েই যে আমরা একেবারে এখানে পরবর্তী কার্যক্রম নিয়েছি তা কিন্তু না। ফলে আপনাকে সংবিধানের সমস্ত বিধিবিধানগুলো আপনাকে অনুসরণ করতে হচ্ছে। তো সেই দিক থেকে সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের গত নির্বাচনটা হয়েছে, সংবিধানের আলোকেই কিন্তু নির্বাচন হয়েছে। এর মধ্যে আমাদের যে জুলাই সনদ ছিল, যে জুলাই সনদের অনেকগুলো বিষয় আমাদের সামনে এসছে, এই সব কিছু মিলিয়ে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সেই প্রেক্ষিতেই আমাদের এই অধিবেশন বসছে। এখন ধরুন যে সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন, এটা তো কিছু করার নেই। স্টিল আমরা সবাই রাষ্ট্রপতিকে মেনেই, রাষ্ট্রপতিকে বহাল রেখে আমরা নির্বাচন করেছি। সুতরাং যখন সংসদ বসছে, সংসদের তখন কার্যপ্রণালীর বিধিকে অনুসরণ করতে হয়েছে এবং সেই বিধি অনুযায়ী রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন যেদিন শুরু হয় সংসদ, সেই দিকে। এবং বিশেষ পরিস্থিতি হয়েছে, আপনি জানেন, যেখানে স্পিকার ছিল না, সেই স্পিকার না থাকার কারণে এখানে আমাদের একজন সভাপতি নির্বাচিত করতে হয়েছে। এটা আমাদের 72-এ যখন গণপরিষদ অনুষ্ঠিত হয়, সেই গণপরিষদেও কিন্তু একই রকম পরিস্থিতিটা ছিল। 72-এ যখন আপনার আমাদের এমএলএ আর এমএনএ ছিলেন, আপনি জানেন, তো তাদের সমন্বয়ে এখানে গণপরিষদ গঠন করা হলো। তখন তার স্পিকার নাই, তো স্পিকার না থাকার কারণে তখন কিন্তু মৌলানা তর্ক বাগিশকে তখন সভাপতি করা হয় এবং সেই তার সভাপতিত্বে স্পিকার নিয়োগ করা হয়। সেই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হলো, কারণ এখন স্পিকার নেই, স্পিকার পলাতক। তারপরে যা হয়েছে জানেন, সেই প্রেক্ষিতে আমাদেরকে একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হয়েছে। এই পরিস্থিতির কারণে আমাদের সভাপতি নিযুক্ত করে আমাদের স্পিকার আমাদের নির্বাচন করতে হয়েছে। এবং এখন ভেরি ন্যাচারালি এখানে সব রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সেখানে জামাত ইসলাম বিরোধী দল হিসাবে ওয়াকআউট করেছে, ওয়াকআউট তারা করতে পারেনি। তবে আমি মনে করি যে ঠিক যে আকাঙ্ক্ষা আমাদের, যে রাজনৈতিক একটা সুস্থ ধারায় নিয়ে আসা এবং অকারণে কোনো পরিবেশ তৈরি না করা, যেটা হয়েছে সবসময় রাজনীতি, গণতন্ত্রের যে মূল কথা হচ্ছে, সেটা হয়তো সংখ্যাগরিষ্ঠের মত তো বটেই, কিন্তু দায়িত্বশীলতার একটা বিরাট বিষয় কিন্তু থাকে। ডেমোক্রেসি মানে হচ্ছে এটা একটা প্র্যাকটিস, এবং সেটা হচ্ছে খুব সততা, দায়িত্বশীলতার প্র্যাকটিস কিন্তু। তো সেখানে পার্লামেন্টে একটু সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে আমাদের প্র্যাকটিসগুলো কিন্তু করা উচিত। না হলে এগুলি স্ট্যান্ডবাজি যেগুলো বলে, আমরা একটা হইচই করলাম, মনে করলাম যে কী জন্য হচ্ছে। আমি কিরণ ভাই, আমার কাছে মনে হয়েছে যে স্ট্যান্ডবাজির রাজনীতিটা মানুষ কিন্তু খুব একটা পছন্দ করছে না, করে নাই, ফলে অনেক কিছু হয়েছে। ফলে তাদের কাছেও এটা প্রত্যাশা ছিল যে এই ধরনের একটা পদক্ষেপের মধ্যে না গিয়ে, যেটা একটা নতুন ধরনের একটা সমস্যা তৈরি করতে পারে কিছুটা হলেও, ওয়াকআউট করেছেন। ওয়াকআউট করার রেওয়াজ আছে, সেই রেওয়াজ অনুযায়ী তারা করেছেন। আমাদের আজকে যে সংসদ বলো দ্বিতীয় দিনে, ওই দিন তো আমাদের গেল, আজকে তো ধরেন যে এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা ক্লারিফিকেশন দিয়েছেন যে কোন প্রেক্ষিতে আমাদের এখন তারা বলছেন যে জুলাই সংবিধান সনদ পরিষদ, মানে গণভোটের অর্থ দাঁড়াচ্ছে যেটা
সংবিধান সংস্কার পরিষদ, একই সঙ্গে এটা পার্লামেন্ট, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যও আমরা হব। আজকে লাস্ট ডেট গেল, 30 দিন পার হলো আজকে। 30 দিন গেল। এইটা দেখা গেল যে মূল সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করছে। বলে এটা নিয়ে কিন্তু হাইকোর্টের একটা মামলা হয়েছে, আপনি জানেন। সেই হাইকোর্টের মামলাটা নিষ্পত্তি হওয়া দরকার, সেখানে একটা ডাইরেকশন পাওয়া দরকার। কারণ যে আপনার এই যে সংবিধান সংস্কার, একই সঙ্গে আমি সংবিধান সংস্কারের সদস্য, একই সঙ্গে আমি জাতীয় সংসদের সদস্য, এই দুটো জিনিস কিন্তু আপনি দেখবেন মানুষের কাছেও খুব পরিষ্কার না, এবং সংবিধানের সাথে এটা কন্ট্রাডিক্ট করে মৌলিক বিষয়ের সঙ্গে। সেই মৌলিক বিষয়ের সমাধানের জন্য কিন্তু আমাদের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে সংসদের বিশেষ কমিটিতে এটা একটা আলোচনা হতে পারে, আলোচনা করে আমরা একটা পথ বের করতে পারি। জুলাই অভ্যুত্থানের যে সমস্ত বিষয় আমাদের সামনে এসছে, আপনার কি বলে জুলাই সনদের প্রতিটা বিষয় কিন্তু আমরা এখানে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু রাজি। আমরা যে রাজি না তা কিন্তু না, রাজি। কিন্তু এখানে যে সমস্ত আইন, মৌলিক বিষয়ে আইনের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, সেইগুলোকে যদি ফয়সালা না করেন, সেটা কিন্তু আগামী ভবিষ্যতের রাজনীতিকে আরেকটা জটিলতার মধ্যে ফেলতে পারে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক যে আপনার এই রাজনৈতিক বিরোধগুলো, রাজনৈতিক বিবাদগুলো, এইগুলো যেন আবার আমরা নতুন করে তৈরি না করি। নতুন করে যদি আমাদের কোনো কারণে কোনো সিদ্ধান্তের প্রেক্ষিতে তৈরি হয়, তাহলে কিন্তু সেটা জাতির জন্য আবার কিন্তু একটা সংকট বয়ে আনবে। আমি একটা বিষয় একটু আপনার কাছে, সেজন্য আমি শেষ করে দিই। সে কারণে আমাদের একটু ধৈর্যের সঙ্গে আমার মনে হয় দেখা দরকার। তো আমি বিরোধী দলকেও আপনার মাধ্যমে অনুরোধ করবো যে আমাদের একটু শান্ত ধীর লয়েই চলা উচিত। কারণ অনেক ক্ষতি হয়েছে আমাদের, আমাদের সংবিধান প্র্যাকটিস করার ক্ষেত্রে, পার্লামেন্ট প্র্যাকটিস করার ক্ষেত্রে, ডেমোক্রেসি প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির মানে এই সমস্ত মানুষকে সেই ক্ষতির মানে ইয়ে করতে হচ্ছে, মানে ক্ষতির কারণে সাফার করতে হচ্ছে। একটা দেশের পলিটিক্যাল সিস্টেম যদি স্মুথ না থাকে, তাহলে সেখানকার ইকোনমি, সেখানকার ল অ্যান্ড অর্ডার, সোসাইটি, কোনো কিছু কিন্তু খুব ভালোভাবে চলে না। তো সেই প্রেক্ষিতে আপনাকে এটা বুঝতে হবে যে আমরা যদি এখন এই এত মানুষের রক্তদানের পরে, আমাদের এত ছেলে মেয়েদের আত্মত্যাগের পরে আমরা যদি একটু ধীর না হই, স্থির না হই, এবং আমরা যদি খুব সঠিক জিনিসটাকে সামনে না আনি, ইট উইল বি ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির মধ্যে কিন্তু আমরা পড়তে চাচ্ছি না। অনেক হয়েছে, তো দীর্ঘদিন হয়েছে। সেই জন্য যারা রাজনীতি করছেন বা এখন যারা সংসদে বসছেন, তাদের প্রত্যেকেরই আমি মনে করি দায়িত্ববান হওয়া উচিত, এবং ধীরে সুস্থে বুঝে শুনে, সময় তো আছে 5 বছর আপনার এইটার সময়কাল, এর মধ্যে ধীরে শুনে বুঝে শুনে আমার মনে হয় যে আইনগত বিষয়গুলো আমাদের একটা নিরাপদ জায়গায়, এবং নিরাপদ মানে আমি বলছি যে একটা নির্ভেজাল জায়গায় আমাদের এক জায়গায় এনে দাঁড় করানো দরকার, যার উপরে সরকারি দল, বিরোধী দল সকলে মিলেই যার উপরে আমরা দাঁড়াতে পারি। কেমন? যেটা নিয়ে আর কোনো বিভেদ বা মতভেদ তৈরি হতে যাতে না হয়। এখন হয়তো ধরেন যে কোনো কারণে একটা বিষয় আপনি চাপিয়ে দিলেন, বা কোনো কারণে বাধ্য হতে হলো, কোনো কারণে, এই যে বাধ্য করা বা চাপিয়ে দেয়া, এই ধরনের আইনানুগ বিষয়গুলো আমাদের সামনে এইভাবে মানে রাষ্ট্রের মৌলিক শর্তগুলি যদি এইভাবে আমাদের সামনে এসে দাঁড়ায়, সেটা কিন্তু খুব ক্ষতিকর হবে জাতির জন্য। সো দ্যাট আমাদের এগুলো ভেবেচিন্তে কাজ করা। নিশ্চয়ই আপনার কাছে আরও অনেক বিশ্লেষণ হয়তো আছে। আমি ছোট্ট দুটি বিরোধী দল, জামায়াত ইসলামের কথা বলছি। তারা যেমন আপনারা তো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এবং প্রকাশ্যে সেদিন একটা আনুষ্ঠানিকতার মধ্যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অনেকগুলি দলও সেখানে স্বাক্ষর করেছে।
জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন, যেটি বিরোধী দল বলবার চেষ্টা করছে যে আপনারা কিছু একটা অংশ মানছেন আবার কিছু একটা অংশ মানছেন না। যেমন আপনি বলছিলেন যে এখানে আইনের একটা বিষয় এখানে রয়েছে, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আইনের বিষয়টাকেও বাদ দিয়েও কিন্তু অনেক কিছু যেটা নানা রকম অর্ডারের মাধ্যমে করা হয়েছে, সেই জায়গাটাকে আপনারা কিছু দেখবেন, নিজেদের সুবিধা মতো কিছু অংশ মানছেন, নিজেদের সুবিধা মতো কিছু অংশ মানছেন না। আমরা খুব স্পষ্ট জুলাই সনদে যা কিছু আছে আমরা সেগুলো অবশ্যই মানতে চাই, কিন্তু যেগুলো মানতে গিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে বা আপনার মূল সংবিধান বা পার্লামেন্টটা কিন্তু সার্বভৌম, কেমন? তো সার্বভৌম পার্লামেন্ট যদি হয় তা আপনাকে বুঝতে হবে যে যে সমস্ত সিদ্ধান্ত নিলে পার্লামেন্টের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় সেখানে তো আপনি নিশ্চয়ই পদক্ষেপটা নেবেন না। জুলাই সনদের ধরেন যে সমস্ত ধারা এখানে সংযোজিত হয়েছে তার সমস্ত ধারাগুলো সম্পর্কে ধরেন আমি আপনি মানুষ খুব যে একটা ওয়াকিবহাল তা কিন্তু না, কেমন? এবং এই সমস্ত ধারাগুলোকেই এখানে যেভাবে আনা হয়েছে সেই ধারাগুলোকেই যদি আপনি একটা তার মৌলিকত্বের উপরে না দাঁড় করান, বেসিক স্ট্রাকচারের মধ্যে না নিয়ে আসেন, খুব দুর্দান্ত রকম একটা ভুল হবে। যার জন্য কিন্তু হাইকোর্টে মামলা হয়েছে। সেই হাইকোর্টের মামলা আমরা অপেক্ষা করি না, দেখি হাইকোর্ট সেখানে কি বলে, আর সেটা তো আমরা বিশেষ কমিটিতেও আলোচনা করতে পারি যে আমাদের এখানে আসলে মামলার পিছনে কি সরকারের কোনো যোগসাজশ আছে কিনা? না না না, এটা আপনি যে কেউ করতে পারে, হ্যাঁ, যে কেউ করতে পারে, যে কেউ বিজ্ঞ মানুষ সে যদি মনে করে যে এটা একটা সংকট তৈরি করছে, নতুন করে একটা সমস্যা তৈরি করছে, তো সেখানে কিন্তু আপনি যে কেউ মামলা করতে পারেন। ওইটা একটা অমূলক ধারণা হয়তো কেউ করতে পারে যে সরকার করাচ্ছে, আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা 2/3 মেজরিটি আছি, কালকে পার্লামেন্টে ধরেন 2/3 মেজরিটি ক্যান ডু এনিথিং, কেমন? তো কিন্তু সেদিকে তো কিন্তু গভর্নমেন্ট আমাদের পার্টি যাচ্ছে না, 2/3 মেজরিটির দিকে কিন্তু যাচ্ছে না। আমরা যাচ্ছি কোথায়? যে সংবিধানের মৌলিকত্বটা যাতে ঠিক থাকে, বেসিক স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে। সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই, নিশ্চয়ই সংবিধানে অনেকগুলো সংশোধন হয়েছে। আর জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ যে সমস্ত সংশোধন করেছে সেই সংশোধনের অনেকগুলো কিন্তু ইতিমধ্যে বাতিল হয়েছে। আরও কিছু সংশোধন করার প্রয়োজন, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার পার্টিও মনে করে। তো সেই সংশোধন করার জন্য তো তার একটা প্রক্রিয়া নিতে হবে আপনার, সেটা কিন্তু পার্লামেন্টই করতে পারে, হ্যাঁ। তো সেটা গণভোটের মাধ্যমে আমরা যেটুকু করেছি, আমরা তার মধ্যে আমাদের যেগুলো অনুসরণীয়, যেগুলো আমাদের কন্ট্রাডিকশন করছে না, সেই সমস্ত বিষয় তো আমাদের পার্টি মানছে। যে কোনো জায়গায় মানছি না আমরা তা তো না, এটা ভুল ধারণার থেকে কিন্তু কথা বলা হচ্ছে আমার মনে হয়, যে আমরা কিছু মানছি না। আমরা সবই মানছি, কিন্তু মানতে গিয়ে আমরা শুধু দেখতে চাচ্ছি যে এটা কোথাও কন্ট্রাডিক্ট করে কিনা, আইনের কোথাও ব্যত্যয় ঘটে কিনা, সংখ্যা তৈরি হয়, আইনের মৌলিকত্বের সঙ্গে বেসিক জায়গায় কোনো কন্ট্রাডিকশন তৈরি করছে কিনা। সেটাই, এটাকে ওইভাবে দেখলে আমার মনে হয় দেশ জাতির জন্য, আগামী দিনের জন্য মঙ্গল। নিশ্চয়ই। আমি যদি ছোট্ট করে আরেকটু জানতে চাই যে তাহলে এখন গণভোটের ভবিষ্যৎটা কি? যে গণভোটে হাঁ এবং নার মধ্যে আমরা দেখেছি যে যেটা হাঁ অযুক্ত হয়েছে, সেই গণভোটে হাঁ অযুক্ত হওয়ার ভবিষ্যৎটা কি অবস্থায় আছে? গণভোটকে তো আমরা ডিফার করছি না, কিন্তু আমি আবারও বলি, গণভোট সেটাকে তো আমাদের পার্টি আমলে নিচ্ছে। গণভোটের যে সমস্ত ক্লজগুলো নিয়ে আসা হয়েছে সেই সমস্ত কি বহুল প্রচারিত? আপনি বলেন বহুল প্রচারিত না। আমাদের ধরেন যে 6টি করা হয়েছে, কি বলে, 6টা প্রশ্ন ছিল সেখানে, মানে কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নের মধ্যে দিয়ে হয়তো হানা করা হয়েছে, তো হানার মধ্যে স্পষ্ট ছিল না, মানুষ জানেই না হয়তো হ্যাঁ কোনটা না কোনটা, অনেক কিছু। জি, 30টি প্রস্তাবনা আছে, জি, তাই না? 30টি প্রস্তাবনার মধ্যে আমরা হাঁ না দিয়ে দিলাম। ধরেন হানা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হলো, তখন পার্লামেন্ট ছিল না, আপনি খেয়াল করেন জিনিসটা। 75-এ যখন এখানে সামরিক অভ্যুত্থান হলো, তারপরে কিন্তু আপনার কনস্টিটিউশন কিন্তু সাসপেন্ডেড ছিল।
তো সাসপেন্ডেড থাকার পরে কিন্তু তখন আপনি জিনিসটাকে আইনে পরিণত করবেন কিভাবে? তো আইনে পরিণত করার জন্য তখন কিন্তু আপনার গণভোটের প্রয়োজনটা দেখা দিল। কনস্টিটিউশন কিন্তু নাই, সংবিধান যখন থাকে না। আমার ব্যক্তিগত মত যে খুব ভুলের মধ্যে আমরা যেন কোথা দিয়ে হাঁটছি। যখন সংবিধান থাকে না তখন একটা গণভোট যখন হয়, সেই গণভোটটা একটা আইনের মানে তার শক্ত ভিত্তি তৈরি হয়। কিন্তু এখন তো আপনার দুটো জিনিস আছে, সংবিধানও আছে, আপনি গণভোটও করছেন। এখন আপনি প্রায়োরিটি দিবেন কোন দিকে? সেটাকে বলা হচ্ছে যে সংবিধান হচ্ছে, পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম। সুতরাং সার্বভৌম পার্লামেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে গণভোটে যে সমস্ত জিনিস আপনার হিডেন থাকলো, মানুষের চোখের অন্তরালে থাকলো, যে সমস্ত বিষয় সম্পর্কে আপনি কিছুই জানি না, যেমন প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট, তুমি মানো কি না? ইয়েস নো, একটাই প্রশ্ন। এইখানে কি অবস্থা? এইখানে কয়জন জানে? যে সমস্ত বিষয় হিডেন থেকে গেল, সেই সমস্ত বিষয়ের সমাধান কি? সেই সমস্ত বিষয় সমাধান করতে গেলে তো আপনাকে এর আইনের বেসিক স্ট্রাকচারের সঙ্গে এটা কনফ্লিক্ট করে কিনা আপনাকে তো দেখতেই হবে। সেই কথাটাই আমরা বলছি যে গণভোট হয়েছে, গণভোটকে আমরা তো অস্বীকার করছি না, কিন্তু ভোটের স্পিরিটটা ছিল যে আমাদের বাচ্চারা আমাদের দেশে সুশাসন চায়, আমাদের বাচ্চারা আমাদের দেশে ডেমোক্রেসি চায়। যারা রক্ত দিল, যারা সংগ্রাম করেছে, তাদের চাওয়াটা কি? প্রথম চাওয়াটা তো তাদের ধরনের যে ছিল কি বলে কোটা, কিন্তু পরে সেই কোটার আন্দোলনটা কিন্তু আপনার এক দফায় আসলো, এবং এক দফায় আসার ক্ষেত্রে যখন তাদের সঙ্গে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে, তার মূল স্পিরিটটাই কিন্তু ছিল যে তারা ডেমোক্রেসি চায়, তারা সুশাসন চায়, জবাবদিহিতা চায়, দেশটা ভালো হোক, এইটা চায়। তো সুতরাং সেই চাওয়ার জায়গা থেকে যেটা সামনে এসছে সেটা হলো যে তাহলে আপনার এখানে সুশাসন নিশ্চিত করার জন্য আপনার একটা সার্বভৌম পার্লামেন্ট লাগবে। সেই সার্বভৌম পার্লামেন্টটাই কিন্তু আমাদের সামনে এখন প্রধান কাজের ক্ষেত্র, সার্বভৌম পার্লামেন্টটাই। সেই পার্লামেন্টে আপনি তো নিশ্চয়ই ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যে যে সমস্ত বিষয় গণভোটে আসলো কিন্তু যে সমস্ত বিষয় মানুষের মানে অজ্ঞাতে থেকে গেল, সেই সমস্ত বিষয় আপনি একটু পরীক্ষা করে দেখতে তো আপনার কোনো দোষ নেই যে সেটা আপনার মূল সংবিধানের সঙ্গে সার্বভৌম পার্লামেন্টের কার্যক্রমের সাথে সেখানে কোনো ব্যাঘাত সৃষ্টি করে কি না। সিম্পলেই এটাকে খুব ওইভাবে মানে খুব কঠিনভাবে দেখলাম যে কি না কি হচ্ছে, তা তো না। মানে মনে হয় যে কিছুই মানছে না, কিছুই করছে না, এই ধরনের রেটরিক্স তৈরি করা, এইটা এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড বাজি। কে করছে স্ট্যান্ড বাজি? যারা বলছেন যে কারা বলছেন? যারাই বলছেন, ধরেন বিরোধী দল বলছে। আচ্ছা, হ্যাঁ, যে কারণে তারা হয়তো ওয়াক আউট করলেন, আজকে না বুঝেই কিছু বললেন, কিন্তু পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যখন ক্লারিফিকেশন দিলেন তো চুপ করে গেলেন, বসে গেলেন। আমি সেক্ষেত্রে ধন্যবাদ দেবো যে বুঝলেন ব্যাপারটা, বুঝে বিষয়টা উত্থাপন করেছেন বলে আমার মনে হয় না। তো যখন বুঝলেন, ক্লারিফিকেশন যখন দেয়া হলো, তখন যখন বুঝলেন তখন তো চেপে গেলেন, বেমালুম বসে থাকলেন। সুতরাং জিনিসগুলো এইরকম। এখন আমার কথা হচ্ছে ডেমোক্রেসি বা পার্লামেন্টারি পলিটিক্সে এইটা আমাদের সহনশীলভাবে আমাদের মধ্যকার বিরোধগুলোকে নিষ্পত্তি করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই প্রিয় দর্শক, এবং সেটা আজকে পার্লামেন্টে আমি এতক্ষণ তো ওইভাবে বললাম, এটা বলি যে এটা আজকে বিরোধী দল সেটাও তারা করেছেন, তারা বুঝেছেন এবং তারাও সহনশীল ছিলেন আজকে, এবং বুঝে কিন্তু তারাও কিন্তু আর ওই রকম মানে প্রথমে পয়েন্ট অফ অর্ডার তুললো, পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বিষয়গুলো সুন্দরভাবে উত্তর দিলেন তখন তারাও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত ইসলাম স্পিকার সাহেব যখন আপনার জিনিসগুলোকে মানে মোটামুটি কিছু ক্লারিফাই করলেন, গাইড করলেন, কিছু ডাইরেকশন দিলেন, মেনে নিলেন, দ্যাটস গুড। এইটাই হলো কথা, যে বিতর্ক হবে কিন্তু আমরা সংসদটাকে যেন কখনোই এরকম পিছনের সময়ের মতো এরকম একটা পরিস্থিতিতে না নেই যেখানে আসলে কোনো কিছুই করা যাচ্ছে না দেশের জন্য। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আলী নামাজ মাহমুদ খোয়েম, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়, তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা এই জাতীয় সংসদকে মানুষের আশা
ভরসা যে প্রাণকেন্দ্র, সে প্রাণকেন্দ্র হিসেবে দেখতে চাই। এবং যিনি মাননীয় প্রতিমন্ত্রী এইমাত্র আমাদেরকে ব্যাখ্যা করলেন যে এই সংসদে সরকারের দল যে আচরণ করছে, বিরোধী দলও কিন্তু সংযতভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যের পর তারা বুঝতে পেরেছেন, জুলাই সনদ নিয়ে হোক বা রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হোক, আমাদেরকে কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে এই সংসদকে কার্যকর রাখতে হবে। সে কার্যকর রাখবার জন্য যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, আজকে বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, অন্য রাজনৈতিক দলগুলো বলি, প্রত্যেকেই সংযত আচরণের মাধ্যমে আগামী 5 বছরের সরকার পরিচালনায় সরকারকে সহযোগিতা নিশ্চয়ই তারা তাদের যে গঠনমূলক আলোচনা সে আলোচনা করবেন, কিন্তু সরকারকে 5 বছর শান্তিপূর্ণভাবে এই রাষ্ট্র পরিচালনার জন্য যে দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্ব পালনে সহযোগিতা করেন। এই আশা করে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের যিনি প্রিয় অতিথি রয়েছেন, রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন, রাজবাড়ির মানুষ যাকে সম্মানিত করেছেন, যিনি মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম এমপি মহোদয়কে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রদর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। এবারের সংসদ এবং আগামীর রাজনীতি নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম এমপি আমাদের সাথে রয়েছেন। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুটা নিয়ে প্রথম এবং দ্বিতীয় দিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং সুস্পষ্টভাবেই আমরা বুঝতে পারলাম যে এই জাতীয় সংসদ মানুষের আশা ভরসা যে প্রাণকেন্দ্র হয়ে ওঠা উচিত, সেটি কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তিনি তার মন্তব্যের মধ্যে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। আমি মাননীয় প্রতিমন্ত্রী মধ্যে আপনার কাছে আরেকটা বিষয় আসতে চাই, যেহেতু সংসদকে নিয়ে আমরা কথা বলছি এবং আগামীর রাজনীতির কথা বলবো। আমরা বিগত শাসনামলে, আওয়ামী শাসনামলে কথা বলছি, সেই শাসনামলে যে আমাদের যে জাতীয় সংসদকে সেটি পুতুল নাচের নাট্যশালা হিসেবে কিন্তু আখ্যায়িত করা হতো এবং আমরা দেখেছি সেখানে কোনো গঠনমূলক আলোচনা হতো না, ব্যক্তি বন্দনা করা হতো, স্তুতি করা হতো, ব্যক্তি বিশেষকে নিয়ে গালমন্দ করা হতো, গানে গানে গেয়ে গেয়ে সংসদকে একটা হাস্যরসের জায়গায় সেখানে তৈরি করা হয়েছিল। এবং সেই সংসদ নিয়ে কিন্তু মানুষ একসময় কিন্তু সংসদ অধিবেশনকে কোনোভাবে আস্থায় নিত না, মনে হতো যে সেখানে এক ধরনের হাসি তামশার খোরাক হিসেবে সেখানে তৈরি করা হচ্ছিল। এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন ছিল, সেই নির্বাচনটা ছিল জাতির আশা আকাঙ্ক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের একটা সন্ধিক্ষণের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করেছে, মন্ত্রী পরিষদ হয়েছে, জাতীয় সংসদ বসেছে। তো আগামীর যে জাতীয় সংসদ, সেই সংসদ আমরা যদি অতীতের অভিজ্ঞতা থেকে আমরা মনে করতে চাই, যেটাকে বিগত সংসদকে আওয়ামী শাসন আমলের পুতুল নাচের নাট্যশালা হিসেবে বলা হতো, আপনি আগামী সংসদকে কীভাবে দেখতে চান এবং বিগত যে সংসদ ছিল আমলের সেই সংসদকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা তো আপনি সব বলে ফেললেন তো। জি, অ্যাকচুয়ালি পার্লামেন্টটা তো এটার মানে আপনি রাজনীতিতে পার্লামেন্টের গুরুত্ব তো এটা আমাদের পলিটিশিয়ান যারা তাদের তো বুঝতে হবে যে পার্লামেন্টটা কি, আমরা এখানে কিভাবে ব্যবহার করব, পার্লামেন্টারি কালচারটা কি হবে। পার্লামেন্টের অনেক একটা আছে, অনেকগুলো রুলস অফ প্রসিডিউর আছে, কার্যপ্রণালী বিধি, এবং আপনি পার্লামেন্টে কোন ভাষা ব্যবহার করতে পারবেন কি পারবেন না। ইভেন যদি যেমন ধরেন বলা আছে যে আপনি সরাসরি বলতে পারবেন না যে আপনি মিথ্যে বলছেন, আপনি বলবেন যে আপনি অসত্য বলছেন। কেমন ল্যাঙ্গুয়েজ, আপনি কি বিহেভ করবেন, আপনি কোন ভাষায় কথা বলবেন, কি করবেন না করবেন, এটাকে খুব পশ একটা মানে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে যে এইভাবে। কেন এটা করা হয়েছে? এটা করা হয়েছে এই জন্যে যে এই পার্লামেন্টের উপরে ধরেন আমার 18 কোটি মানুষের ভাগ্য নির্ভর করতেছে। আমাদের দেশের সমস্ত মানুষের জীবন কেমন হবে, তার স্বাস্থ্য কেমন চলবে, তার নিরাপত্তা কেমন হবে, সে খেতে পারবে কিনা, পড়তে পারবে কিনা, তার ভবিষ্যৎ কি, সে নিরাপদে একটা বাসায় ঘুমোতে পারবে কিনা, এভরিথিং যা কিছু আছে মানুষের জীবনের সমস্ত কিছু কিন্তু পার্লামেন্ট দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং পার্লামেন্টকে এই জন্য আমরা বলি মহান পার্লামেন্ট, কারণ এই পার্লামেন্টেই আমাদের সকলের ভাগ্য নির্ধারিত হচ্ছে। তো সেই পার্লামেন্টের একটা ওজন, পার্লামেন্টের ডিগনিটি, তার মর্যাদা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। ভেরি আনফর্চুনেটলি আমরা তো
2006 পর্যন্ত আমরা ছিলাম। তারপরে পার্লামেন্ট গেছে, মানে এই আপনার আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য কিন্তু পার্লামেন্ট চলেছে, এবং সেখানে আমরা দেখলাম যে পার্লামেন্টে প্রথমত হচ্ছে ধরেন যে বিরোধী দলকে একেবারেই সেখানে কোনো মূল্য দেওয়া হয়নি। আবার ধরেন জাতীয় পার্টিকে একটা গৃহপালিত বিরোধী দলে পরিণত করা হলো, যেটা খুবই বেদনার এই কারণে যে পার্লামেন্টকে ডেমোক্রেসিতে আপনার অপোজিশন ইজ মাস্ট। থিওরিটিক্যালি যদি আমরা বুঝি যে ডেমোক্রেসিতে অপোজিশন অপরিহার্য, অপোজিশন যদি না থাকে তাহলে পজিশনও থাকতে পারবে না। এটা খুব পুরনো কথা। হ্যাঁ, যে আপনি যদি মানে সরকারি দল বা আপনি প্রধান দল, সে যদি মনে করে কেউ থাকবে না, আমি একা থাকবো, সে কিন্তু থাকতে পারবে না। এটাই হলো গবেষণা, ইতিহাসের মানে ব্যাখ্যা। সেই জন্যই বলা হয়েছে যে তোমার মত যদি একেবারেই সংখ্যালঘিষ্ঠের মত হয়, তাহলে আমি সেই মতের গুরুত্ব দেওয়ার জন্য আমার রক্ত পর্যন্ত দিতে পারি, তাই না? তো তার মানে আপনার অপোজিশনের কথাটাকে কতটা মূল্য দিতে হচ্ছে, মানে ডেমোক্রেসিতে দেয়, গুরুত্ব দিয়ে থাকে, সেটা হলো বিষয়। এখন আমাদের এখানে ধরেন অপোজিশনকেই আমরা কোনো প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট মনে করছি না। ইনস্ট্রুমেন্ট মানে আমি বলছি যে প্রয়োজনীয় একটা ফোরাম মনে করছি না, যে ডেমোক্রেসির জন্য বা পার্লামেন্টারি পলিটিক্সের জন্য অপোজিশন যে একটা অপরিহার্য একটা অঙ্গ, এটা আমরা মনে করছি না। এই যে না মনে করা, এই না মনে করার কারণে কিন্তু আপনার এখানে ডেমোক্রেসি বলেন, পার্লামেন্টারি পলিটিক্স বলেন, পার্লামেন্টারি প্র্যাকটিস বলেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা মৌলিক বিষয়। ফলে পার্লামেন্টে গান হচ্ছে, কবিতা হচ্ছে, মানে কৌতুক হচ্ছে। পার্লামেন্টে কৌতুক হয়। পার্লামেন্টে অনেক সময় মানে আপনার একঘেয়েমিতা যাতে না থাকে, সেটা আলোচনার ওজন বজায় রেখেই, আলোচনার গাম্ভীর্য বজায় রেখেই তার মধ্যে কিন্তু ছোটোখাটো কথাবার্তা বলে, ছোটোখাটো হিউমার থাকে। কিন্তু যখন ধরেন মমতাজ গানই ধরে দিল, তাই না, তো খুবই অদ্ভুত ব্যাপার। আমার একটা কথা মনে হয় কি জানেন, আমি সংস্কৃতি বিষয়ের এখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছি, তো আমার কাছে অনেক শিল্পীরা আসে, শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক সকলেই কিন্তু আসে। এখানে অনেক আওয়ামী লীগের লোকজন, যারা আওয়ামী লীগের সমর্থন করে আসছে বা আওয়ামী লীগের সঙ্গে নানাভাবে জড়িয়ে ছিল, তারাও কিন্তু আসছে। দেখেন কি মারাত্মক ক্ষতি হলো আমাদের সংস্কৃতির জগতে এবং ক্রীড়ার জগতে, যখন ধরেন আমাদের সাকিবের মতো প্লেয়ার, মাশরাফির মতো ছেলে, সুপারস্টার আমাদের দেশের, ইন্টারন্যাশনালি মানে খ্যাতিসম্পন্ন, তাদেরকে আপনি কি করলেন, আপনার নিজের প্রয়োজনে আপনি টেনে রাজনীতিতে নিয়ে আসলেন। ওরা তো প্রাইম মিনিস্টার যখন বলে এই তুমি আসো, তখন তো ওরা অন্যরকম। মমতাজ ধরেন একটা গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে, ফোক গান গায়, ডেফিনেটলি সে ফোক গানের একটা আমি বলবো সম্রাজ্ঞী বলা চলে, তাই না? সেই মেয়েটা গ্রাম থেকে উঠে আসছে, আপনি তাকে ধরে যখন বলেন যে এই তুমি তো সাংঘাতিক, তোমার একটা এমপি দিয়ে দিলাম, তো তাদের ভিতরে তো তখন আর দিক দিশা ঠিক থাকে না, কি বলে আর কি হয় টের পায় না। রাষ্ট্রের প্রধান যখন বলে, সরকারের প্রধান যখন বলে, এইগুলো করে দেখেন আমাদের এই সেক্টরগুলো কিন্তু নষ্ট হয়ে গেল। ক্ষতি হলো কিন্তু আমাদের, যে ক্রিকেট নিয়ে আমরা সাকিবের জন্য, মাশরাফির জন্য আমরা অহংকার করেছি, ক্ষতি হয়ে গেল। আমার খুব খারাপ লাগলো, আমি কোনটায় যেন দেখলাম যে আপনার সাকিব আসছে হাতে একটা ব্যাগ নিয়ে কোন দেশে, লোকজন গালিগালাজ করছে, এই ফ্যাসিবাদের দোসর মিশ্রী ভাষায় গালিগালাজ করছে। তো ওদের তো ভেতরটা নষ্ট হয়ে যায়। তো পলিটিশিয়ানদেরকে কিন্তু দায়িত্বশীল হতে হবে, যে আমি আমার ওই বিভিন্ন সেক্টরে যারা উঠে আসছে তাদেরকে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করব। সেই ব্যবহারটা করতে গিয়ে যেন আমার ওই পুরো
ক্ষেত্রটা নষ্ট না হয়ে যায়, তাই না? আমার ধরেন এই যে আমাদের সংস্কৃতি মন্ত্রী ছিলেন, উনি জেলে, আসাদুজ্জামান নূর, এই সমস্ত লোকজন তো আমাদের সাংস্কৃতিক জগতের নক্ষত্র ছিলেন। তো তাদেরকে দিয়ে যখন গভর্নমেন্ট এটা ওটা নানা রকম মানে জনস্বার্থের বিরোধী কাজ করালো, এবং তার ফলে তারা যখন আজকে জেলে, এই পালাতক, এর ক্যারিয়ার শেষ হয়ে গেল, আমার খুব খারাপ লাগে যে এটা তো পলিটিশিয়ানরা আওয়ামী লীগ করলো এই সময়। দেখেন এখন একটা পরিবর্তন হচ্ছে, এই যে স্তুতি করা, ব্যক্তিগতভাবে আপনার নানাভাবে একজনকে সন্তুষ্ট করার চেষ্টা করা, এটা তো কি ক্ষতি করে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো নিয়ম চালু করেছেন। সেদিন আমাদের বললেন যে ওই মানে আমার এই মাননীয় টাননীয় এত কথা বলবেন না, এখন পার্লামেন্টের তোরে আওয়াজ মাননীয় বলতে হবে, এমন বড় চেয়ারে বসছেন না, অনেকগুলো জিনিস পরিবর্তন করার চেষ্টা করছেন উনি। তো এইগুলো বিগত সময় হয়ে পার্লামেন্টের যে দায়িত্ব, পার্লামেন্টের যে পরিসর, পার্লামেন্টের যে কাজ, সেই কাজগুলো তো বিনষ্ট হয়েছে। পার্লামেন্টের তো ওজন থাকেনি, পার্লামেন্টের যে ভাবগাম্ভীর্য, পার্লামেন্টের যে মানে আকাশসম দায়িত্ববোধ, এই সমস্ত জিনিস কিন্তু থাকেনি। তার জন্য আমি বললাম যে পার্লামেন্টকে বুঝতে হবে যে পার্লামেন্টের প্র্যাকটিসটাকে আমি মানে কোন মাত্রায় রাখবো, আপনি কোন ডাইমেনশনে এটাকে রাখবেন, এটা আপনাকে বুঝতে হবে। যদি পার্লামেন্টকে আপনি এখন গানের জায়গায় ভরেন, হাস্যরসের জায়গা করেন, সেখানে যদি বিরোধী দলকে আপনি গৃহপালিত বিরোধী দল বানান, সেখানে যদি আপনার সেখানে প্রকৃত অর্থেই কোনো বিরোধী দল আপনি থাকবার সুযোগ তৈরি করে না দেন, সেটা সবশেষে মানুষের ক্ষতি, দেশের ক্ষতি। সেটা হয়েছে, সেটা আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি সেটা করেছে যে আমাদের এখানে পার্লামেন্টটাকে একটা আওয়ামী লীগ একেবারেই একটা হাস্যরসের একটা জায়গায় কিন্তু তৈরি করেছে। দায়িত্বশীল পার্লামেন্ট হয়নি, মানে খুব দায়িত্ববোধ সম্পন্ন পার্লামেন্ট, কি ভাষায় বলবো আমি, দায়িত্ববোধ সম্পন্ন পার্লামেন্ট কিন্তু ছিল না, ওজনওয়ালা পার্লামেন্ট কিন্তু ছিল না। এটা মানুষের কল্যাণের জন্য ওই ধরনের একটা ফোরাম হিসাবে কিন্তু দায়িত্ব পালন করে নাই। তো এটা যারা ওখানে এগুলো করেছেন, আমি তো তাদের দোষ দেব না, এটা গভর্নমেন্ট, যারা গভর্নমেন্ট চালান তাদের বুঝতে হবে যে পার্লামেন্টটাকে আমি কি মাত্রায় ব্যবহার করব। জি, এখানে একটা প্রসঙ্গ, এখানে একেবারেই বাস্তবসম্মত বলেছেন এবং আপনি একদম নির্মমভাবে বলবার চেষ্টা করেছেন যে মেয়েটি বা যে নারীটি একেবারে গ্রাম থেকে উঠে এসে আজকে ফোক সংগ্রামী হয়েছিলেন, সাকিব আল হাসান সারা বিশ্বের একজন আমাদের বাংলাদেশের জন্য গর্ব ছিলেন, মাশরাফি বাংলাদেশের জন্য গর্ব ছিলেন। যখন দেশের সরকার প্রধান একজনকে এরকম মিসগাইড করে, তাকে তার ওই অবস্থান থেকে তার রাজনীতি নিয়ে এসে পরিমিত বোধ না করে তাকে সংসদ সদস্য বানিয়ে দেয়, বাহাবা নেবার চেষ্টা করে, নিজের দলের মধ্যে এই ধরনের ব্যক্তিত্বরা আছেন এটি নেবার চেষ্টা করে, যে রাজনীতিতে পরিমিত বোধের যে অভাবটা, সে অভাবের কারণের জন্যই কিন্তু আজকে আপনি বলছিলেন, আমি আজকে আমার হৃদয় থেকে এটা গ্রহণ করলাম, আজকে যারা এখন জেলে আছেন, পলাতক আছেন, তাদের এই পরিণতির জন্য কিন্তু এক ব্যক্তির ইচ্ছেই কিন্তু দায়ী। আমরা যদি ফিরে যাই সেই শেখ হাসিনার ফ্যাসিজমের কথা, সেই পরাজিত শক্তির কথা, যার নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়কার পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই জাতীয় সংসদে তার প্রথম কাজে ছিল যে একটি প্রতিহিংসামূলক বক্তব্য দেওয়া। বিশেষ করে বিএনপির নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে তার মন্তব্য, বক্তব্য এমনভাবে ছিল যেটি আমাদেরকে হৃদয়ের মধ্যে কিন্তু ব্যথা জাগাতো। অনেকে কিন্তু আওয়ামী লীগ সমর্থন করলেও তারাও কিন্তু বিষয়টাকে খুব ভালোভাবে যে গ্রহণ করেছে সেটি নয়। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখবেন যে প্রতিহিংসামূলক বক্তব্য, প্রতিহিংসামূলক রাজনীতি যেটা সংসদের মাধ্যমে সেই সময় সরকার প্রধান করতেন, সেটাকে আপনি কীভাবে দেখেন? সেটা তো আমি আপনাকে বললাম, পার্লামেন্ট যদি দায়িত্বশীল আচরণ করে, পার্লামেন্ট তো আর পার্লামেন্টের চেয়ার বেঞ্চ তো আর আচরণ করে না। পার্লামেন্টের যারা পার্লামেন্টারিয়ান হন, পার্লামেন্টের সদস্য বা ট্রেজারি বেঞ্চের মেম্বার যারা বা অপোজিশনের যারা, তারাই তো কথাবার্তা যেভাবে বলেন ওটাকেই আমরা পার্লামেন্টের প্র্যাকটিসটা বলি। মানে কার চেয়ার তো আর কথা বলে না। তো
এখানে ধরেন যে এটা সবাই জানে যে আসলে কি সমস্ত ভাষা ব্যবহার করা হয়েছে, তাই না? দেখেন, আমি খুব কাছ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। আমি কখনোই তাকে কোনোদিন কোনো কটুবাক্য উচ্চারণ করতে দেখি নাই। কেমন? কিন্তু যেটা আপনি বললেন, এগুলো তো হয়েছে এবং এগুলো হওয়ার কারণেই তো তার ফল তো এই দাঁড়ালো। কেমন? ওই যেটা বললাম আপনাকে, অপোজিশনের প্রতি একটা রেসপেক্ট আপনার থাকতে হবে, আপনাকে বুঝতে হবে। ধরেন বেগম খালেদা জিয়াকে আপনি জেলে রাখলেন, এটাকে আসলে অন্যায় করার জন্য না, আউট অফ জেলাসি করলেন, জেলাসির জায়গা থেকে করলেন যে, এবং যাচ্ছে তাই বললেন। তার মতো একটা মানুষ, তিনি বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী হলেন, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা দেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, তার স্ত্রী, স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তার স্ত্রী। তো তার সম্পর্কে যে সমস্ত কথা বললেন, এটা আপনি তো এইটা কেন, আপনি দেখেন যে জিয়াউর রহমান সম্পর্কে কি কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই না, হ্যাঁ, মুক্তিযুদ্ধ তো নাই, জিয়াউর রহমান রাজাকার। এই যে বল্গাহীন কথাবার্তা, দায়িত্বহীন কথা, এই দায়িত্বহীন কথা বলার কারণেই তো মানুষ তো আর এগুলো ভালোভাবে নেয় না। এগুলো নিয়েই তো আপনার এই পরিণতি হয়েছে। আমাদের খুব মনে রাখা দরকার যে খুব মানে আপনার বিনম্র আচরণের মূল্য, শক্তি, সেটা কেন যে কোনো হিংস্র শক্তির চাইতে অনেক বেশি শক্তিশালী। বিনম্রতা মানুষকে অনেক উপরে তুলে দেয়, তাই না? চিরকালে এগুলো তো খুব পুরনো কথা, এগুলো আপনার এখানে বলতে আমার ভালো লাগছে না, খুব পুরনো কথা, যে আপনার নম্রতা, শিষ্টাচার সম্পন্নতা, বিনম্রতা, এগুলো মানুষকে অনেক উপরে তোলে। কেমন? আর হিংস্রতা, মানে ওই রকম প্রতিশোধ পরায়ণতা, কেমন? আপনি ক্ষমার একটা বিরাট উদার মানে আছে, দারুণ একটা শক্তি আছে, তাই না? ক্ষমা যে একজন ভয়ে করে তা তো না, তার যে উদার্য, তার যে মহত্ব, সেটাও তো পৃথিবীতে বিরাট। নেলসন ম্যান্ডেলা যখন ধরেন জেল থেকে বেরোলেন, আমি একটা আর্টিকেলে পড়লাম যে তখন অত বছর পরে, দীর্ঘ 28 বছর জেলে থাকলেন, সাদারা তাকে জেলে রাখলো। তো উনি যেদিন মুক্তি পেলেন, তো সেই দিন সাংবাদিকরা জেল গেটে তাকে জিজ্ঞেস করলো যে যারা এতদিন আপনাকে কষ্ট দিল, তাদের সম্পর্কে আপনার মনোভাব কি? ওই দিন তো সারা পৃথিবীর মানুষ মনে করলো যে আফ্রিকাতে আজকে না কি জানি রক্তপাত হয়। কেমন? তো যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো জেল গেটের সামনেই, যারা আপনাকে কষ্ট দিল তাদের সম্পর্কে আপনার মনোভাব কি, তখন ম্যান্ডেলা বললেন যে আমি আমার সমস্ত কষ্ট, দুঃখ, রাগ, ক্ষোভ, অভিমান জেল গেটের দিকে আঙুল দিয়ে বলেন আমি পেছনে ওখানে রেখে এসছি, আমার অনেক কাজ। কেমন? সারা আফ্রিকায় সেদিন কিন্তু একটা মানুষকে একটা চট দেয়নি। নেলসন ম্যান্ডেলা তো এই জন্য মহান, খামাখা হয়নি। এই যে ঔদার্য, এই যে বিশালত্ব, এই বিশালত্ব, এই উদার্য, এই মহত্ব দিয়েই তো মানুষ বড় হয়েছে পৃথিবীতে। তো সেখানে শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই মারাত্মক প্রতিশোধ পরায়ণ হলেন, এবং প্রতিশোধ পরায়ণ হতে হতে তিনি বেগম জিয়াকে পর্যন্ত জেলে দিলেন। আমাদের এখনকার প্রধানমন্ত্রী, তাকে দেশে আসতে দিলেন না। কি করে নাই বলেন তো দেখি, এই গত 16 বছরে মানে কি হয় নাই? আমি যে এক লাইনে বললাম যে অনেক দুঃখ বেদনা ভেতর দিয়ে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে পার্লামেন্টে আসছি, কিন্তু আমি ধরেন আমি তো ভাবতেই পারিনি যে কি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের আসতে হলো। ওয়াই? কেন? আপনার তো এটা বুঝলেই হয় যে ডেমোক্রেটিক পলিটিক্সে আপনি আজকে পজিশনে আছেন, কালকে আপনি অপোজিশনের বেঞ্চে বসতে পারেন। সিম্পল। আপনি যদি এটা মেনে নেন, তাহলে তো আর আপনি এত ঝামেলার মধ্যে দেশও পড়ে না, আপনি নিজেও পড়েন না। ওটা যখন আপনি মানেন না, তখন কিন্তু আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যান। তো সেটাই হলো আমাদের এখানে।
তো সেই জন্য এখান থেকে আমাদেরও বুঝতে হবে যে আমরা ভিন্ডিকটিভ হব কিনা, প্রতিশোধ পরায়ণ হব কিনা, আমরা উদার্য দিয়ে সব কিছু দেখবো কিনা, আমাদের হৃদয়ের মহত্ব দিয়ে আমরা সেটা দেখবো কিনা, সেটা এখন বিবেচনা করার, এখন কিন্তু বোঝার সময় আসছে। এবং আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে কিনা, পার্লামেন্টকে আমরা কিভাবে ব্যবহার করব, পার্লামেন্টকে কতটা, পার্লামেন্টের ওজন ঠিক রেখে, এর গাম্ভীর্য ঠিক রেখে আমরা ব্যবহার করব, এভরিথিং উই হ্যাভ টু থিঙ্ক। আপনি যদি এটা ঠিক না করেন তাহলে তো কি হলো। নিশ্চয়ই আমি প্রদর্শক আবার একটু ফিরে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে যখন ফিরেছেন, তিনি নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিয়ে তিনি বলছেন আই হ্যাভ এ ড্রিম। নেলসন ম্যান্ডেলা বলেছিল উই হ্যাভ এ ড্রিম, এবং আজকে এটা ছিল হলো কিং মার্টিন লুথার কিং যেটা বলেছিল, কিং মার্টিন লুথার কিং যেটা বলেছিল সেটা হচ্ছিল উই হ্যাভ এ ড্রিম, উনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম। এবং সেই ড্রিমের জন্যই তিনি নেলসন ম্যান্ডেলা যে কথাটি উদাহরণ দিলেন, আজকের অতিথি আলী নওয়াজ মোহাম্মদ খোয়াম তিনি বললেন যে সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে পিছনে রেখে সামনে এগিয়ে যেতে চাই আমরা। এবং সেই কারণের জন্য আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু সকল কষ্ট দুঃখকে পিছনে রেখে তিনি কোনোদিনই এখনো পর্যন্ত, আজকে এই 15ই মার্চ চলছে, এখনো পর্যন্ত কোনো প্রতিহিংসামূলক বক্তব্য দেয়নি, কোনো প্রতিহিংসা রাজনীতি করেননি। তিনি মানুষকে নিয়ে, মানুষের ভালোবাসা শিখতে হয়ে তিনি কিন্তু দেশ পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছেন। এবং তার সাথে সহযোদ্ধা হিসাবে আজকে যে অতিথি আলী নওয়াজ মোহাম্মদ খোয়াম এমপির মতো আরও অনেক মানুষ রয়েছেন। আমরা আশা করি বাংলাদেশের যে গতিপথে যে চলছে, সেই পথের মধ্যে কোনো ঘূর্ণিঝড় আসবে না, কোনো রকমভাবে বাংলাদেশকে আক্রান্ত করবার জন্য আর কোনো অপশক্তি, কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। সেই প্রত্যাশা রেখে আমরা আবারও আমাদের আজকের যে অতিথি রয়েছেন আলী নওয়াজ মোহাম্মদ খোয়াম এমপি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, তাকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো। প্রত্যাশা রেখে আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। ইসমানী মির্জা শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি। কথা বলছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়াম এমপি মহোদয়ের সাথে রয়েছেন। যে আলোচনার বিষয় এবারে সংসদ ও আগামী রাজনীতির কথা বলতেছিলাম। আমরা একটু মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে আসি। আমরা তো বাংলাদেশের জাতীয় সংসদ, ত্রয়োদশ সংসদ এবং বিগত সংসদ নিয়ে কথা বলছিলাম। আমরা যদি আসি যে বিএনপি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির আলোকেই কিন্তু তাদের পথ চলছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ফ্যামিলি কার্ডের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি যে ইমাম মুয়াজ্জিম, পুরোহিত, সেবায়েত, যাজক, বৌদ্ধবিহারের অধ্যক্ষদের সরকারি সম্মাননা প্রদান করেছেন। আজকে একটা বিষয় আমার কাছে খুবই বেশি আমার হৃদয়ের মধ্যে খুব অনুভূতি হয়েছে যে যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের প্রত্যেককেই 5,000 টাকা করে তিনি ঈদ উপহার হিসেবে দিয়েছেন। দেখুন, আপনার মনটা জুড়ে যাবে যে আমরা সকালবেলা উঠে দেখি এই শহরটাকে পরিষ্কার করে রাখছে, অথচ সারা রাত ধরে যারা কাজ করে তাদের কথা কিন্তু আমরা কেউই কিন্তু মনে রাখতে পারিনি। এবং সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি মনে রেখেছেন। এই যে নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ওয়াদা এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য সামাজিক খাতের যে কার্যক্রম শুরু হয়েছে, সেই জায়গাটাকে আপনি বিএনপির একজন দলীয় সদস্য এবং একই সাথে মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে কীভাবে বিশ্লেষণ করবেন? অ্যাকচুয়ালি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে একটা দেওয়া হয়েছে, আপনারা সবাই জানি। সেই ম্যানিফেস্টোতে কিন্তু আমরা বিস্তারিত বলেছি, ম্যানিফেস্টো হচ্ছে আমাদের দলের প্রতিশ্রুতি যে আমরা সরকারে গেলে আমরা কি করব। আরেকটা জিনিস হচ্ছে যে তার আগেও আমরা গোটা সরকার কাঠামোকে পরিবর্তন করার জন্য 31 দফাকে কিন্তু আমরা সামনে এনেছিলাম। 31 দফা দিয়ে এই যে আপনার জুলাই সনদে যা কিছু আছে তার একটা বেশিরভাগ অংশ কিন্তু আপনার দেখবেন 31 দফায় আছে। অনেকগুলো অংশ কিন্তু মানে একটা বেশিরভাগ কিন্তু আপনার জুলাই সনদের বেশিরভাগ কিন্তু আপনার 31 দফার মধ্যে আছে। তো 31 দফা পরবর্তীতে আপনার আমাদের ইলেকশন ম্যানিফেস্টো, এগুলো দিয়ে আমরা কিন্তু এই নির্বাচনটা করলাম। এবং এই নির্বাচনের একটা বিশেষ বাস্তবতা ছিল, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এসে, অনেক রক্তক্ষরণের ভেতর দিয়ে আমরা একটা গণ অভ্যুত্থানের শেষে এসে আমরা এই নির্বাচনটা করলাম। তো এই নির্বাচনটা আপনার যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হলো আমাদের দলের পক্ষ থেকে, অন্যান্য দলও কিন্তু দিয়েছে। এইবার একটা বিশেষ বিষয় কি জানেন, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বলতে হচ্ছে যে তিনি
পৃথিবীর যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আপনার আর্থসামাজিক ব্যবস্থার যে পরিবর্তন, মানুষের যে ভ্যালুজ, যেটা তার একটা পরিবর্তন, রাজনৈতিক ব্যবস্থাপনার পরিবর্তন, সামাজিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পরিবর্তন, মোট কথা যে গ্লোবাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্টটাকে উনি বুঝতে পেরেছেন বলেই একটু ভিন্নভাবে উনি দেখার চেষ্টা করছেন। কেমন? আমাদের বলছেন যে সকাল 9টা অফিসে আসতে হবে, কেমন? তা এখন তো আমরা অস্থির, 9টায় অফিসে যাওয়া তো খুব মুশকিল। আমরা তো রাত 2-3টে পর্যন্ত আমাদের এলাকায় লোকজন থাকে। অফিসটা করতে হবে জন্যে যে অফিসটা তো হলো আপনার সমস্ত কাজের জায়গা। আপনি হয়তো সারাদিন 10টা লোকের সঙ্গে কথা বলতে হবে, বলবেন, কিন্তু যখন আপনি সামগ্রিক একটা কল্যাণের কাজ করবেন, যেমন হাসপাতাল, আপনি সারাদিনে 10টা লোকের আপনি এই ডাক্তার ওই ডাক্তার দেখাই দিলেন, হ্যাঁ, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টটা যদি আপনি ঠিক করে দেন, হাসপাতালের সেবাটা যদি আপনি ঠিক করে দেন, সমগ্র মানুষ তার সুফলটা পেল। সেই জন্য আপনাকে বিবেচনা করতে হবে সামগ্রিকতা দিয়ে, যে সামগ্রিক কাজে আপনি গুরুত্ব দেবেন কিনা, হ্যাঁ, নাকি আপনি এই একক কাজে গুরুত্ব দেবেন, কেমন? তো সেই সামগ্রিক কাজটা করার জন্য তো আপনাকে মিনিস্ট্রিতে বসতে হবে, আপনাকে কাজ করতে হবে ওখানে সামগ্রিকতা তৈরি করার জন্য। তো সেই বিবেচনায় কিন্তু উনি বলেছেন 9টার সময় আপনারা আসবেন, হ্যাঁ। আর দেখেন, ফার্স্ট আমাদের এখানে প্রথম যে ক্যাবিনেটের মিটিং, একদম ফার্স্ট ওই ক্যাবিনেটের মিটিং, আমিও ছিলাম। সেই ক্যাবিনেটের মিটিংয়ে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হলো। ট্রিমেন্ডাস একটা ব্যাপার কিন্তু, যে একটা গভর্নমেন্ট বসেই একেবারে এক মুহূর্ত কালক্ষেপণ না করে, সময় ক্ষেপণ না করে কিন্তু প্রথম বৈঠকে, মানে এটা আমি খুব বিশেষ করে, আমরা তো আমাদের তো এখন একটু বয়স হয়েছে, আর আমরা অনেক কিছু দেখলাম, নানা রকম প্র্যাকটিস দেখে 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 আমরাও তো মনের ভেতরে এক ধরনের মাইন্ডসেট হয়, আচ্ছা কয়দিন পরে হবে, গভর্নমেন্ট কেবল বসলো আর কয়দিন পরে হবে, কিন্তু না, প্রথম দিনেই কিন্তু 10,000 টাকা মাফ করে দিলেন। যেমন এটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল, কৃষি ঋণ মওকুফ করার বিষয়টা ম্যানিফেস্টোতে ছিল। দেখেন, তারপরেই এই যে কি বলে ফ্যামিলি কার্ডের একটা ইউনিট আমার রাজবাড়ি এলাকাতে, আমার পাশের সিটে, ওখানে পাংশাতে একটা ইউনিয়নকে, এটা পাইলট ভিত্তিতে পাইলটিং তো একটা নিয়েছে। আমি এটা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম, আমাদের অর্থ উপদেষ্টা গেছিলেন, উনি ছিলেন, আমি ছিলাম, ওখানকার এমপি সাহেব ছিল, আমরা ওইটা উদ্বোধন করলাম। ট্রিমেন্ডাস, ভাবাই যায় না, কেমন? আচ্ছা, কালকে ধরেন আমি যাচ্ছি গোপালগঞ্জ যাব, কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে যাচ্ছেন এসে দিনাজপুরে, উনি ওখানে দিনাজপুরে যাবেন, আর আমরা যারা ক্যাবিনে মন্ত্রী আছেন বা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, তারা সকলে বিভিন্ন জেলায় এক একজন যাচ্ছি আমরা। উনি যখন ওখানে করবেন, আমরা তখন এই সমস্ত জায়গায় করব। এখানে আমি যাব কালকে সকালবেলায় গোপালগঞ্জ, এমন খাল খনন। দেখেন, গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ। একটা হচ্ছে আপনার এই যে উনি নিজেও বলেন, আমিও বলি, যে এই যে আমার আঙুলে কিন্তু এখনো এটা আসলে কালির দাগ লেগে আছে, আপনার আছে কি? লেগে আছে না? কালির দাগ না উঠতেই উনি 10,000 টাকা কৃষি ঋণ মাফ করলেন, উনি ফ্যামিলি কার্ড দিলেন, আবার উনি আপনি কৃষি কার্ড দিতে যাচ্ছেন এপ্রিল মাসে, ওটাও আমার রাজবাড়ির মধ্যে, আমার নির্বাচনী এলাকার মধ্যে উদ্বোধন করতে যাচ্ছে। সেটা আপনার দেবগ্রাম একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নের মধ্যে একটা জায়গা দিয়েছে। আবার খাল খনন করতে যাচ্ছে, এই আলেম ওলামা এবং পুরোহিতদের বেতন দেওয়া হচ্ছে। আবার এই যে আপনার পরিচ্ছন্নতা, হিউজ ব্যাপার। তো ওই দিনের শুরুটা দেখলে বোঝা যাবে তো শেষটা কেমন হবে। আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এক ধরনের পরিবর্তন আমাদের চিন্তায় তো অবশ্যই আসছে, যে না, রাষ্ট্রটা বা সরকার এটা খেলার বিষয় না,
খেলা খেলা না, এখানে সমস্ত মানুষের প্রতি দায়িত্ব পালন করেই আমাদেরকে এখানে বেঁচে থাকতে হবে। মানুষের কল্যাণের ভিতর, মানুষের মঙ্গলের ভিতর, মানুষের হৃদয়ের ভিতরে আমরা স্থান করে নিতে পারবো তখনই জি। যদি মানুষের এই কল্যাণ এবং মানুষের মঙ্গলগুলো আমরা করতে পারি। জি, একেবারে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি ছোট্ট করে একটু রাজবাড়ী মানুষদেরকে একটু ধন্যবাদ জানাবেন কিনা সংক্ষেপে 30 সেকেন্ডে, যারা আপনাকে সম্মানিত করেছে। না, শিওর। রাজবাড়ী আমার শৈশবকাল, আমার যৌবনকাল, এখন আমার এই সময় কাটছে। আমার সমস্ত হৃদয় জুড়েই কিন্তু রাজবাড়ি। কেমন ছোট্ট রাজবাড়িটা কিন্তু আমার সমগ্র বাংলাদেশের মতো। এখানে আমার সমস্ত স্মৃতি বিজড়িত জায়গা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সমস্ত মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক। কিন্তু আমি খুব অল্প বয়সে আমি রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম। তখন আমার খুবই তরুণ বয়স। আমি লেখাপড়া শেষ করে ঢাকা থেকে গিয়ে আমি কিন্তু ওখানে পৌরসভার চেয়ারম্যান হচ্ছি। মানুষ বারবার আমাকে নির্বাচিত করেছে এবং আমার সঙ্গে দারুণ ডিফারেন্স হতো। মানুষ এখানে একেবারে আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মানুষ আমাকে ভালোবেসেছে তুলনাহীনভাবে। তো সুতরাং মানুষের প্রতি আমার যেমন কৃতজ্ঞতা আছে, মানুষের প্রতি আমার একটা দারুণ একটা কমিটমেন্ট, আমার একটা প্রতিশ্রুতি, আমার একটা প্রতিজ্ঞাও আছে যে আমি আমার এলাকার মানুষকে আজীবন ভালোবেসে যাব এবং তাদের জন্য নিশ্চয়ই আমি একটা চমৎকার জায়গা তৈরি করব। নিশ্চয়ই, আমি সময় থাকলে আরো কিছু কথা বলবার চেষ্টা করতাম। রাজবাড়ির মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন আজকের সম্মানিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম। আমরা আশা করি ভবিষ্যৎ রাজনীতিতে তিনি তার কমিটমেন্ট রক্ষা করবেন। তার শৈশব, কিশোর এবং তার এখন যে একেবারেই শেষ বয়সের যে অবস্থা, মধ্যবয়সী অবস্থা কিন্তু তিনি অতিবাহিত করছেন এবং রাজবাড়ির মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার মধ্যে থাকবেন। আমরা যেটি তিনি সবশেষে বললেন যে আমরা এই যে ভোটের হাতের কালিটি আমাদের মুছে যাবার আগেই কিন্তু আমরা দেখেছি এই সরকার প্রধান এবং সরকারের পক্ষ থেকে মানুষের কল্যাণে, মানুষের দুঃখ কষ্ট ঘোচাবার জন্য আমরা ফ্যামিলি কার্ড বলি, কৃষক কার্ড বলি, পরিচ্ছন্নতা কর্মীদেরকে তাদেরকে উপহার দেওয়া বলি, আমরা আমাদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদেরকে তাদেরকে এই যে পুরস্কৃত করবার কথা বলি, অর্থ প্রদান করবার কথা বলি, সব কিছুই কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের ভোটের হাতের কালি যেটি, সেটি কিন্তু এখনও মুছে যায়নি। আমরা আশা করব এই জাতীয় সংসদ যাতে বিগত জাতীয় সংসদের মতো যদি পুতুলের নাটকের নাট্যশালা ভালো হতো, সে নাট্যশালায় পরিণত না হয়। এই জাতীয় সংসদ যাতে মানুষের হাসি কান্নার, দুঃখ সুখ বেদনার যে কেন্দ্রবিন্দু হয়, জবাবদিহিতার কেন্দ্রস্থল হয়, প্রতিহিংসামূলক রাজনীতির কোনো জায়গা যাতে আমাদের এই জাতীয় সংসদ কোনোভাবেই বিগত সময়ের মতো একটা উদাহরণ হিসেবে সৃষ্টি করতে না পারে, সে কারণে যেন আমরা চাই মানুষের জবাবদিহিতার, মানুষের সবচাইতে আস্থার যে ভরসা যে জায়গাটা হোক, সেই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদনেতা জনাব তারেক রহমান এবং সেই নেতৃত্বের হাত ধরেই কিন্তু আজকের মাননীয় প্রতিমন্ত্রী, আজকের মাননীয় এমপি মহোদয় তিনি আজকের আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যুক্ত থেকে আমাদেরকে। আমরা জি, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী ইস্পানী মির্জা শুভরাত্রি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।